আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 4 সপ্তাহের জন্য কোটা পদ্ধতি স্থগিত করেছেন আপিল বিভাগ। বাংলা ব্লকেটে যানজটে স্থবির রাজধানী। বৃহস্পতিবার বিকেল থেকে আবারও অবরোধের ঘোষণা। আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের। ধৈর্য ধরার আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনেই হবে সমস্যার সমাধান। চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে 21টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং 7টি ঘোষণাপত্র সই, 2টি স্মারক নবায়ন। ইতিহাস গড়ে ব্রিটেনের প্রথম ব্রিটিশ বাংলাদেশি মন্ত্রী হলেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক ও বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেয়া রায়ের ওপর 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী 7 আগস্ট দিন ধার্য করা হয়েছে। এই আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আরো জানাচ্ছেন আবু সাইদ অপু। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযুদ্ধ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর 4 সপ্তাহের জন্য স্থিতি অবস্থা জারি করেছে আপিল বিভাগ। একই সঙ্গে এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে পারবেন বলে বলেছেন আদালত। সকাল 9:55 প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 5 বিচারপতি আপিল বেঞ্চে এ সময় এই শুনানি করেন। পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। অ্যাপিলেট ডিভিশন থেকে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে স্থিতি অবস্থা বা একটা স্টে আদেশ থাকে, সেই জন্যই আমরা এই নিবেদন গতকালকে ফাইল করেছিলাম। 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। সবার স্বার্থে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে এবং মামলাটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে, যে ফয়সালা আপিল বিভাগ দিবেন সেই ফয়সালা সবাইকে মেনে নিতে হবে। আর এরপর গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন অ্যাটর্নি জেনারেল। এ সময় তিনি বলেন, এই আদেশের ফলে মুক্তিযুদ্ধ কোটা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে। এছাড়াও কথা বলেন শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে মাঠে নামা প্রসঙ্গ নিয়েও। যে যারা আন্দোলন করছেন তাদেরকে আমি অনুরোধ করব, তাদেরকে যেহেতু তাদের সুপ্রিম কোর্ট এটা বিবেচনায় নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন, তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে, সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে। অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই, তারা অবশ্যই এটা বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত, কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই। 2021 সালের পরিপত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কজন মুক্তিযোদ্ধা সন্তান উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। সেই রিটের রায়ের চলতি বছরের 5 জুন পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করেন আদালত। এরপর থেকে চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীরা সরকারের জারি করা সেই পরিপত্র পুনর্বহালের দাবিতে মাঠে নামেন শিক্ষার্থীরা। এ বিষয়ে পরবর্তীতে শুনানির জন্য আগামী 7 আগস্ট ধার্য করা হয়েছে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। বৃহস্পতিবার বেলা 3:30 থেকে সারা দেশে আবারও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারের কাছে সমস্যার চূড়ান্ত সমাধান না পাওয়া পর্যন্ত এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। বুধবারও কোটা বাতিলের দাবিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এতে যানজটে কার্যত স্থবির হয়ে পড়ে পুরো ঢাকা শহর। এছাড়া তেজগাঁও এলাকায় রেললাইন অবরোধ করায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। মাহবুব সৈকতের রিপোর্ট। এ দৃশ্য রাজধানীর শাহবাগের। স্লোগানে নিজেদের দাবি জানিয়ে আসছিল বাংলা ব্লকেট কর্মসূচি পালনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। অনতিদূরে সায়েন্স ল্যাব মোড়েও ছিল বাংলা ব্লকেট। বিসিএস সহ সরকারি চাকরির সকল গ্রেডে বিদ্যমান অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা আছে,
ছাত্র সমাজ সেই অযৌক্তিক এবং বৈষম্য কোটা বাতিল চায়। রাজধানীর একাধিক সড়ক আটকে চলে বাংলা ব্লকেট কর্মসূচি। বাংলাদেশ সরকারি সকল ধরনের চাকরিতে সর্বোচ্চ 5% কোটা রাখা হচ্ছে, সর্বোচ্চ 5%, এর বেশি না। আমরা 2018 সালে কোটা সংস্কার চেয়েছি, কোটা বাতিল চাইনি। বেলা 12টার দিকে উচ্চ আদালতের রায়ের খবর আসলে অবস্থান পরিষ্কার করেন আন্দোলনকারীরা। হাইকোর্ট যে 1 মাসের জন্য স্টে অর্ডার দিয়েছে, এটা আমাদের দাবি পূরণ হয়নি। আমাদের দাবি স্থায়ী সমাধান। নির্বাহী বিভাগ চাইলেই একটি কমিশন গঠন করে দিয়ে বৈষম্যমূলক কোটাগুলোকে বাতিল করে দিয়ে আমাদেরকে তারা রাস্তা থেকে আমাদেরকে পরের টেবিলে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাস্তা করতে পারেন। একাত্মতা জানান শিক্ষার্থীরাও। হাইকোর্ট থেকে রায়টা আসছে, সেটা তো 18 পুনর্পত্র বহালের কথা বলা হয়েছে, তো সেটাতে যদি ত্রুটি না থাকতো তাহলে এখন তার আন্দোলন হতো না, তাই না? তো আমরা কেন আন্দোলনে আসছি? সেটা ত্রুটি বলে আন্দোলনে আসছি। কোটা নয়, মেধাকেই মূল্যায়নের পক্ষে মত দেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরাও। কোটার যে বিভাজনটা রয়েছে 56% এবং 44%, সেটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি প্রকৃত মেধাবীরা যাতে নিজের মেধা দিয়ে এগিয়ে যেতে পারে। যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে একটা কোটা প্রকাশ করা, এটাও কিন্তু একটা রাজনৈতিক দাবি এবং এটা কিন্তু আমরা রাজনৈতিকভাবে রাজপথে থেকেই আদায় করব। বাংলা ব্লকেট চলাকালীন নগরীর নির্ধারিত সড়কে গণপরিবহন কিংবা ব্যক্তিগত গাড়ি চলাচলের সুযোগ না পেলেও রোগী বহনকারী যানবাহন আন্তরিকতার সাথেই পার করে দিয়েছেন আন্দোলনে থাকা স্বেচ্ছাসেবকরা। তবে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকায় এবং সেসব সড়কে যানবাহন না চলাচল করায় চরম ভোগান্তিতে পড়ে নগরীর কর্মজীবী মানুষ। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এদিকে চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বাংলা ব্লকেটে প্রায় স্থবির হয়ে পড়ে দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরের যান চলাচল। শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন এবং স্লোগান দেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে এসএম আরিফের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সিলেটে বৃষ্টি উপেক্ষা করে কোটা পদ্ধতির বাতিলের এক দফা দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন তারা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবি জানিয়ে আন্দোলনে নেমেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তম দিনের মতো তারা বিক্ষোভ ও ছাত্র সমাবেশ করেছেন। ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে টাঙ্গাইল সন্তোষ কাগমারি রকারি কলেজ মোড়ে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সন্তোষ সরকারি এমএম আলী কলেজ মোড় এলাকায় অবস্থান করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। অবরোধের ফলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ময়মনসিংহে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি পালিত হয়েছে। সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল শেষে ঢাকা ময়মনসিংহ রেলপথে আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করে। একই সময়ে নগরীর টাউন হল মোড়ে সড়কে অবস্থান নিয়ে সরকারি আনন্দমোহন সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে। কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে নবম দিনের মতো বরিশালের এক অংশ সহ বরিশাল পটুয়াখালী নলছিটি মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যান চলাচল বন্ধ রেখে আন্দোলন করে শিক্ষার্থীরা, যার ফলে সৃষ্ট যানজটের কারণে ভোগান্তিতে পড়ে স্থানীয় ও দূরপাল্লার যাত্রীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তা অবরোধ করে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল, মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহালের দাবি জানিয়ে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছে। ঢাকা আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন। এ সময় ঢাকা আরিচা মহাসড়কে দাঁড়িয়ে শিক্ষার্থীরা পথনাটক মঞ্চায়ন করেন। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সাথে একত্রতা পোষণ করে বিক্ষোভ সমাবেশে যোগ দেন। কোটা পদ্ধতি পুনরায় সংস্কারের দাবিতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এবার ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা এবং বেলা 2:30 পর্যন্ত এই অবরোধ চলে।
SM আরিফ, মাই টিভি। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশের সর্বোচ্চ আদালতে চূড়ান্ত শুনানির মাধ্যমে নিষ্পত্তি হবে কোটা সংস্কার। এ পর্যন্ত মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কর্মসূচি বন্ধ করে আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। যখন কোটা নিয়ে এত কিছু, তখন কোটার পক্ষে তো আমরা অবস্থান নিই। এখন আমাদের অবস্থান হচ্ছে দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আদালতের সিদ্ধান্তই এখন হবে চূড়ান্ত। আমরা আশা করি আদালত বাস্তবসম্মত রায় দিয়ে সিদ্ধান্ত নেবেন। কোটা বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ, তাই তাদের জ্ঞান ও ধৈর্য ধারণ করতে হবে। দুপুরে তেজগাঁওয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, রাস্তায় বসে পড়লে দুর্ভোগ হবে জনগণের। সরকার ও পুলিশ আন্দোলনকারীদের পাশে রয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিক্ষার্থীদের আদালতের নির্দেশনা মানার আহ্বান জানান তিনি। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জ্ঞানে, শিক্ষায় তারা যেন মাথা উঁচু দাঁড়াতে পারে। একজন স্মার্ট ছাত্র হিসেবে, স্মার্ট জনগণ, এই নাগরিক হিসেবে তারা আত্মপ্রকাশ করতে পারে। আমাদেরও স্বপ্ন সেটা। আদালত থেকে যে নির্দেশনা দিয়েছে, আপনি বলেন 1 মাসের জন্য স্থগিত, সবকিছুই হচ্ছে। তাদেরকে আমরা ধৈর্য ধারণ করতে বলবো। তারা যেন এই সমস্ত কিছু চিন্তা রেখে যে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে তারা যেন আইনগতভাবে সেই ব্যবস্থা যেটা হচ্ছে সেটার দিকে নজর রাখে। সফরের শেষ দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার স্থানীয় সময় বিকেলে গ্রেট হল অব দ্য পিপল প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে 7 ঘোষণাপত্র ও 21 সমঝোতা চুক্তি সই করে ঢাকা, বেইজিং। বিস্তারিত দেখুন আমিনা হিরা রিপোর্টে। চীনের রাষ্ট্রীয় সফরের শেষ দিন বুধবার সকালে দ্বিপক্ষীয় বৈঠক করতে বেইজিংয়ের দ্য গ্রেট হলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানিয়ে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পরে শেখ হাসিনার সঙ্গে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। কৌশলগত অংশীদারিত্ব থেকে সম্পর্ক ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত হতে বৈঠকে 21টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং 7টি ঘোষণাপত্র সই করে বাংলাদেশ ও চীন। একই সাথে নবায়ন করে আরও 2টি সমঝোতা স্মারক। আনুষ্ঠানিক বৈঠকের পর বাংলাদেশ ও চীনের সরকার প্রধানদের উপস্থিতিতেই উভয় পক্ষ এসব কূটনৈতিক দলিল হস্তান্তর করে। বুধবার বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে বসেন বাংলাদেশের সরকার প্রধান। আমিনা হিরা, মাই টিভি নিউজ। বাংলাদেশকে $100 কোটি অর্থনৈতিক সহায়তার ঘোষণা দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বুধবার বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান। হাসান মাহমুদ বলেন, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশ ও চীনের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে চীনের প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। হাসান মাহমুদ জানান, আগামী বছর বাংলাদেশ ও চীনের 50 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী সহ অন্যান্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সহযোগিতা কামনা করেছেন।
ইতিহাস গড়ে ব্রিটেনের প্রথম ব্রিটিশ বাংলাদেশি মন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক লেবার সরকারের নগর মন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন। তিনি লেবার পার্টির হয়ে আর্থিক সেবা খাতে দলীয় নীতি প্রণয়নে যুক্ত রয়েছেন 2021 সাল থেকে। টিউলিপ 2015 সালে প্রথমবার এমপি হন, পরে 2017 ও 2019 সালেও পুনর্নির্বাচিত হন। 4 জুলাই জাতীয় নির্বাচনে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। লন্ডনে হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির হয়ে লড়েছেন তিনি। অন্যদিকে এমপি রুশনারা আলীকে সরকারের হাউজিং বিষয়ক মন্ত্রণালয়ের পলিসিগত ডেভেলপমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। মাদারীপুরে ঘরের দরজা ভেঙে 2 শিশু ভাই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত মা তাহমিনা আক্তারকে আটক করেছে পুলিশ। বিকেলে মাদারীপুর শহরের সবুজবাগ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত 3 বছরের জান্নাত ও 1 বছর বয়সী মেহরাজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে। জানা যায়, পুলিশের জরুরি সেবা 999-এ কল পেয়ে ঘটনাস্থলে আসে থানা পুলিশের পাশাপাশি জেলার পুলিশের শীর্ষ কর্মকর্তারা। পরে ঘরে দরজা ভেঙে ভেতরে গিয়ে বিছানায় পড়ে থাকতে দেখে 3 বছরের জান্নাত ও 1 বছর বয়সী মেহরাজের মরদেহটি। পাশেই বসেছিল মা তাহমিনা আক্তার। এ ঘটনায় অভিযুক্ত ভারসাম্যহীন তাহমিনা আক্তারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। 2টি বাচ্চাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং সেখানে বাচ্চার মা উপস্থিত ছিলেন। পরবর্তীতে আমরা তাকে গ্রেপ্তার করি এবং বর্তমানে বাচ্চা দুটো আমরা শ্রোতাল করছি এবং পোস্টমর্টমে আমরা পাঠাবো এবং এই হত্যাকাণ্ডের মোটিভ এটা তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তীতে জানতে পারবো। এবং হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকিদাতা সোহাগ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত সোহাগ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মোবারকপুর গ্রামের মন্তাজ মিয়ার ছেলে। বিকেলে হবিগঞ্জ পুলিশ সুপার আক্তার হোসেন প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান। তিনি জানান, গত 28 জুন চুনারুঘাট থানার ওসির হোয়াটসঅ্যাপে কল দিয়ে ব্যারিস্টার সুমনকে হত্যার পরিকল্পনার কথা জানায় সোহাগ। এ ঘটনায় 29 জুন ঢাকার শেরে বাংলানগর থানায় সাধারণ ডায়েরি করেন ব্যারিস্টার সুমন। মঙ্গলবার বিকেলে পুলিশের বিভিন্ন ইউনিট সিটিটিসি এর সহযোগিতায় সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত সোহাগের বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। সে ব্যারিস্টার সুমনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য হত্যার পরিকল্পনার কথা জানায়। ভয়েস দেওয়ার পর আর তাকে মোবাইল পাওয়া যায় না, এক এক সময় তাকে এক এক জায়গায় দেখে তাকে ট্রেসিং করা অনেক টাফ ছিল। তো যাই হোক, আমরা আমাদের সিটিটিসির সহায়তা নেই এবং সিটিটিসির সহায়তায় আমরা তাকে সর্বশেষ আমরা সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। কুড়িগ্রামে ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেল। ব্রহ্মপুত্র নদীর পানি এখনও বিপদসীমার ওপরই অবস্থান করছে, ফলে এখনও দুর্ভোগে রয়েছেন চরবাসী। 8 দিন ধরে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ওপরে অবস্থান করায় চরে রোপণকৃত সবজি নষ্ট হয়ে গেছে। গবাদি পশু নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষক। এছাড়াও একদিকে পানিবন্দী অবস্থা, অপরদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে হিমশিম অবস্থা চরবাসীর। আকাশচুম্বী জিনিসপত্রের দামে বানভাসী মানুষ দিশেহারা। জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কমতে শুরু করেছে নদ-নদীর পানি। সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি 24 ঘন্টায় 17 সেন্টিমিটার কমে বিপদসীমার 21 সেন্টিমিটার ও সরিষাবাড়ি জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে 11 সেন্টিমিটার কমে বিপদসীমার 103 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কিছুটা কমলেও দুর্গতদের দুর্ভোগ এখনো কমেনি। 50টি ইউনিয়নে প্রায় 3 লাখ মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছেন। বন্যায় তলিয়ে গেছে 8000 হেক্টর ফসল জমি। বন্ধ রয়েছে 19টি কমিউনিটি ক্লিনিক, 259টি প্রাথমিক বিদ্যালয় ও 88টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কর্মসূচি। এদিকে সিরাজগঞ্জে বন্যার কিছুটা উন্নতি হলেও যমুনা নদীর পানি বিপদসীমার 39 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী রয়েছেন জেলার নদী তীরবর্তী 5টি উপজেলা সহস্রাধিক মানুষ। বন্যায় ডুবে গেছে সিরাজগঞ্জের 5টি উপজেলা চরাঞ্চল। খেয়ে না খেয়ে দিন কাটছে বানভাসীদের। সকালে যমুনা সিরাজগঞ্জ পয়েন্টে 11 সেন্টিমিটার পানি কমে বিপদসীমার 39 সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও বসতবাড়িতে রয়ে গেছে পানি, তাই বানভাসীরা উঁচু স্থান আর বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, দেশের অর্ধেক মানুষ বিদেশে চিকিৎসার জন্য যান। এখানে শুধুমাত্র কারিগরি সমস্যা রয়েছে বলে এক এক জায়গায় এক এক ধরনের রিপোর্ট তৈরি করে।
রোগীর চিকিৎসা দিতে হলে অবশ্যই তার পরীক্ষা নিরীক্ষা সঠিক হতে হবে। রোগীর পরীক্ষা নিরীক্ষা সঠিক হলে রোগীদের আর বিদেশ যাওয়া লাগতো না। দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি পরিদর্শন শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশে অনেক ভালো ডাক্তার রয়েছেন, দেশে অনেক ভালো মানের হাসপাতাল তৈরি করা হচ্ছে, কিন্তু ব্যাপক জনবল সংকটও রয়েছে। শুধু হাসপাতাল বা ভবন নির্মাণ করলেই চলবে না, জনবল সংকটও দূর করতে হবে। যেটাকে শক্ত করতে পারি, কারণ একজন চিকিৎসক আমাদের কিন্তু সমস্ত রোগের ট্রিটমেন্ট সবকিছু নির্ভর করে এই টেকনোলজির উপর। রিপোর্ট কিভাবে হবে, রক্তের রিপোর্ট কিভাবে, এক্স-রে রিপোর্ট কিভাবে, এটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু সঠিক চিকিৎসা কোনোদিনই দেওয়া সম্ভব না। জানাবো প্রবাসের খবর। ডাক্তার মাহাথির বিন মোহাম্মদ, যিনি পুরো বিশ্বের কাছে এক পরিচিত নাম। একজন রাষ্ট্রনায়ক কেমন হতে পারেন তার উজ্জ্বল দৃষ্টান্ত এই ব্যক্তি। সাধারণ এক পরিবার থেকে উঠে আসা মাহাথির নিজে বড় হয়েছেন, সেই সাথে সফলতা শীর্ষে নিয়ে গেছেন নিজের দেশকে। আজ তাঁর জন্মদিন। মালয়েশিয়ায় 1925 সালের 10 জুলাই যখন তিনি জন্মগ্রহণ করেন, তখনও মালয় ব্রিটিশ কলোনিভুক্ত। কেদাহ অঞ্চলে সেতার নামক গ্রামে সাধারণ এক স্কুল শিক্ষকের ঘরে জন্ম তার। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, দেশটির সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই মাহাথির মোহাম্মদকে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে। মূলত মাহাথিরের নেতৃত্বেই একটি অনুন্নত দেশ থেকে দ্রুত মালয়েশিয়া এশিয়ার ইউরোপ হিসেবে মর্যাদা লাভ করে। এজন্যই মাহাথিরকে বলা হয় আধুনিক মালয়েশিয়ার উপকার। এরই সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। 4 সপ্তাহের জন্য কোটা পদ্ধতি স্থগিত করেছেন আপিল বিভাগ। বাংলা ব্লকেটে যানজটে স্থবির রাজধানী। বৃহস্পতিবার বিকেল থেকে আবারও অবরোধের ঘোষণা। আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের। ধৈর্য ধরার আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনেই হবে সমস্যার সমাধান। চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে 21টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং 7টি ঘোষণাপত্র সই, 2টি স্মারক নবায়ন। ইতিহাস গড়ে ব্রিটেনের প্রথম ব্রিটিশ বাংলাদেশি মন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক ও বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvniউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উম্মে সাবিনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।